আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই আসলে প্রশ্ন করতেছো, ভাই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হতে পারে এবং কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি যাদের প্রিপারেশন একদম শূন্য, তো এখন থেকে প্রিপারেশন কিভাবে শুরু করে কৃষিগুচ্ছে একটা টপ সাবজেক্ট পাবা সেই বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো যারা কৃষিগুচ্ছকে টার্গেট করতেছো বা কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিবা, সম্পূর্ণ ভিডিও দেখলে একটা কৃষিগুচ্ছ প্রিপারেশনের একটা ধারণা পেয়ে যাবা। আসো, তো প্রথম কথা হচ্ছে আমরা আসি হচ্ছে তারিখটা নিয়ে। ঠিক আছে, তারিখটা নিয়ে তো ভর্তি পরীক্ষা কবে হইতে পারে। তো এটা যদি বলি, দেখো ভর্তি পরীক্ষা গত বছর আমরা দেখলাম যে জানুয়ারিতে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং অনেক আগে গুচ্ছের আগে কিন্তু তোমাদের কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো এই বছরও অলরেডি আমাদের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এবং ডিসেম্বরে তুমি যদি রোডম্যাপটা দেখো, পরীক্ষার টাইমলাইনটা দেখো, তো ডিসেম্বরে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, দেন হচ্ছে ঢাবি ভর্তি পরীক্ষা হবে। তো ঢাবির পরে অবশ্যই জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাটাও কিন্তু হয়ে যাবে। এবং আমরা যদি জানুয়ারিতে দেখি যেগুলো ডিক্লারেশন হয়েছে অলরেডি, তো 9 জানুয়ারি তোমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে দেখো, ভর্তি পরীক্ষাগুলো কিন্তু একসাথে ওভারল্যাপিং হয় না। যেমন যে জাবিতে যে ডেট আছে ওই ডেটেই যে তোমাদের কৃষি উৎসব এরকম না। তো অবশ্যই দেখবে যে টাইমটা মিলানো যাচ্ছে কিনা। সাপোজ জাবি ডিমিটের ভর্তি পরীক্ষা যেটা বিজ্ঞান বিভাগের, জাবি ইউনিটের ভর্তি পরীক্ষা যেটা বিজ্ঞান বিভাগের, এরা যদি এখন ডিসেম্বরে দিয়ে দেয় হচ্ছে একটা লাস্ট যে শুক্র শনিবার ওই দিন দিয়ে দিল, এখন চাইলে তো ওই শুক্র শনিবার তোমার কৃষি উৎসব ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তো যেহেতু অনেকগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে এই ভর্তি পরীক্ষাগুলো তোমার কিন্তু, বাট যেহেতু গত বছর তোমার জানুয়ারিতে হয়েছে, তো এবার নিলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তো সম্ভাব্য তারিখ ভাই জানুয়ারিতেই, সম্ভাব্য তারিখ জানুয়ারিতেই। এখন এই জানুয়ারির ফার্স্ট উইকে তো অলরেডি বুক, ফার্স্ট উইকে তুমি যদি দেখো এখানে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি বুক হয়ে আছে। এখন এই 9 তারিখের আগে দেখো 1-2 তারিখে হয়তো শুক্র শনিবার পড়তেছে, ঠিক আছে, তো ওরকম সময়ে হয়তো তোমার কৃষিগুচ্ছ হয়ে যেতে পারে। আর যদি না হয়, ফার্স্ট উইকে যদি না হয়, তাহলে জানুয়ারির মাঝামাঝিতে তোমার কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ গত বছর জানুয়ারিতে হয়েছে, এই বছর জানুয়ারি পার করবে না, কারণ একটা বছর তোমার কিন্তু এখানে সময় একটা ব্যাপার আছে, সেশন একটা ব্যাপার আছে, সেশন যদি শুরু হয়ে গেলে তখন কিন্তু ঝামেলা, সেশনটা চলে আসবে। তো এই জন্য জানুয়ারিতেই তোমার কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে যাবে। আর ডিসেম্বরে হওয়ার চান্স খুবই কম, কারণ ডিসেম্বরে অলরেডি অনেকগুলো ভর্তি পরীক্ষা আছে, জাহাঙ্গীরনগর হবে, আরো অনেকগুলো পরীক্ষার তারিখ দিয়ে দিছে। তো ওভারল্যাপিং হবে না, একই ডেটে দুইটা পরীক্ষা হবে না, এর জন্য সম্ভাব্য তারিখ তোমার জানুয়ারিতেই হবে। ঠিক আছে, এখন জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে যদি একদম শুরুর দিকে পারে হয়তো হইতে পারে, আদারওয়াইজ রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরে তোমার হচ্ছে এই কৃষিগুচ্ছ পরীক্ষা হয়ে যেতে পারে। আবার এদিকে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে। ঠিক আছে, তো সবগুলো পরীক্ষার একটা স্লট ফাঁকা থাকে কিনা। এখন যদি কৃষিগুচ্ছ আগে দিয়ে দেয়, ডেট দিয়ে দেয়, তখন ছবি তোমার ভাববে যে ছবি আসলে কি করা যায়। যদি ডিসেম্বর জানুয়ারিতে ফাঁকা না থাকে, তখন ছবি আবার ভর্তি পরীক্ষা কৃষিগুচ্ছ পরে দিবে। এজন্য যে আগে ডেট দিয়ে দিবে তার উপর ভিত্তি করে কিন্তু আলটিমেটলি হচ্ছে। ঠিক আছে, এখন যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার হচ্ছে জানুয়ারি 2 তারিখে দিয়ে দেয়, তো কৃষিগুচ্ছ কিন্তু 2 তারিখে হবে না। ঠিক আছে, তখন কৃষিগুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটির পরে কিন্তু হবে। তো এই জন্য অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করতেছে। তো তুমি একটা জিনিস বিশ্বাস রাখো, সেটা হচ্ছে জানুয়ারি মাসেই তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। তো তুমি এটা টার্গেট করে প্রিপারেশন নিতে থাকো। তো এবার আসো, তোমার প্রিপারেশন ধরলাম হচ্ছে একদম শূন্য, তুমি কি কি পড়বা বা কিভাবে পড়লে তোমার কৃষিগুচ্ছের একটা চান্স হবে। দেখো, প্রথম কথা হচ্ছে ভাই, কৃষিগুচ্ছে যখন প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু তোমার দেখা যায় যে এই যে 50, 48, 55 এই মার্ক গুলাতেও কিন্তু চান্স হয়ে যায়। যদি তোমার জিপিএ মার্কটা 50 আছে না, জিপিএ মার্ক 50, এর মধ্যে একটা ভালো মার্ক থাকে, কখন যখন প্রশ্ন হার্ড হবে তখন কিন্তু কাট মার্কটা অনেক বেশি কমে যায়। বাট তুমি যদি ওভারঅল 60 রাখতে পারো, ঠিক আছে, ওভারঅল তুমি যদি 60 রাখতে পারো 100-এর মধ্যে, তো তোমার কিন্তু একটা সাবজেক্ট চলে আসবে। তুমি মানে এটা সেফ জোন, একদম হচ্ছে সেফ। ঠিক আছে, আর যদি প্রশ্ন কঠিন হয়, তো তুমি যদি 50 রাখতে পারো, প্রশ্ন যদি হার্ড হয়, তো তুমি একটা ভালো একটা সাবজেক্ট আশা রাখতে পারো। তো এই যে মার্ক গুলো দেখো, 50% মার্ক, 50% মার্ক, 60% অফ এই মার্ক গুলো তোমার জন্য কিন্তু এনাফ। তো তুমি যদি একটু ইফোর্ট দাও, তো তুমি যদি এই 50-60% কিন্তু প্রশ্ন মানে পাবা ডিরেক্ট, তুমি হচ্ছে রিপিটেড টপিক গুলো থেকে প্রশ্ন পাবা। কিভাবে আসে দেখো, আমি যদি দেখি, তো প্রশ্নগুলোর ক্ষেত্রে তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, তবেই তুমি আসলে বুঝবা যে অনেকগুলো টাইপ কিন্তু অলরেডি রিপিটেড থাকে। তো এই যে আমাদের যে রিপিটেড টপিকগুলো, এই রিপিটেড টপিকগুলোও তুমি যদি ভালো করে পড়ে যাও, তাহলেও তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। অর্থাৎ এখান থেকে তুমি মিনিমাম 50 থেকে 60% পর্যন্ত কমনই পাবা। ঠিক আছে, রিপিটেড টপিকগুলো থাকে। তো রিপিটেড টপিকগুলো ভাই কই থেকে পাবো? তো রিপিটেড টপিকগুলো তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংকের জন্য তোমাকে অবশ্যই একটা ভালো একটা কোশ্চেন ব্যাংক জানতে হবে আসলে কোনটা। তো কৃষির জন্য মোটামুটি বাজারে বলা যায় একটা ভালো কোশ্চেন ব্যাংক, সেটা হচ্ছে নেটওয়ার্ক যে বইটা আছে, এটা তুমি দেখতে পারো। ঠিক আছে, নেটওয়ার্ক বইটা তুমি কোশ্চেন ব্যাংক দেখো, কারণ এখানে সবগুলাতে তুমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো পাবা। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো পাবা এবং এখানে টপিক অ্যানালাইসিস অলরেডি করে দেওয়া আছে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, কোন টপিকগুলো থেকে বেশি করে ইম্পর্টেন্স দেওয়া দরকার। তো এই প্রশ্ন ব্যাংকটা তুমি দেখলে বুঝে যাবো আসলে রিপিটেড টপিক কোনগুলা, কোনগুলা থেকে বারবার প্রশ্ন আসে।
ঠিক আছে, বারবার প্রশ্ন আসে। তো এই জিনিসটা তোমাকে জানতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে নেতৃত্ব। তো প্রত্যেক বছর কোন ইউনিভার্সিটির নেতৃত্ব দিচ্ছে তার উপর ভিত্তি করে ওদের যে কোশ্চিন প্যাটার্ন এটা কিন্তু তোমাকে জানতে হবে। যেমন যদি এবার সামনের বছর তোমার যদি বাকি দায়িত্বে থাকে বা তোমার যদি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকে, তো ওদের যে নিজস্ব প্যাটার্নটা আছে ওই প্যাটার্ন তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, ওই প্যাটার্ন অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয় যখন ইন্ডিভিজুয়াল পরীক্ষা নিত তখন তাদের প্রশ্ন কেমন হইতো, ওই টিচার গুলা কেমন প্রশ্ন করতো, এটা তোমাকে জানতে হবে। যেহেতু এখনো টোটাল নোটিশটা আসে নাই, কে দায়িত্বে থাকবে এটা বলে নাই, তো যখনই আসবে আমি তোমাদের বলে দিব এবং ওটার উপর কিন্তু ফ্রি ক্লাসগুলো আমি নিব। তো তুমি বুঝবা যে আসলে কেমন প্রশ্নগুলো আসে। তো এই কাজটা আমরা করবো। তো এই জন্য তুমি কি করবা, প্রথমে রিপিটেড টপিকগুলো ভাবে বাছাই করে ফেলো এবং এই টপিকগুলো ভালো করে ফেলো। একটা রুটিন তুমি করো, একটা রুটিন করো এবং এই রুটিন অনুযায়ী প্রতিদিন প্রতিদিন একটা টার্গেট ফিক্স করবা। ঠিক আছে, যে এই টার্গেট নিয়ে আমি এই বইগুলো শেষ করব। যেমন আমাদের যা কৃষি উচ্চ এক্সাম মাস্টার আছে, তুমি চাইলে এটাতে যুক্ত হইতে পারো। যুক্ত হয়ে লাভ কি হবে? লাভ হচ্ছে প্রথম কথা তোমার প্রিপারেশন যদি অগোছালো থাকে, প্রিপারেশনটা গোছালো হয়ে যায়। ভাই কিভাবে? কারণ এখানে যেহেতু আমরা রুটিন ওয়াইজ আগাবো, প্রথমে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন তুমি নিবা, তারপর পেপার ফাইনাল, দেন সাবজেক্ট ফাইনাল, তারপর মডেল টেস্ট। তিনটা ধাপে তুমি কিন্তু সিলেবাস শেষ করতে পারতেছো। তো তোমাকে যখন আমি একটা অধ্যায় তোমাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখো এখানে কিন্তু প্রায় 100+ কৃষি স্ট্যান্ডার্ড লাইভ এক্সাম হবে। যখন তোমাকে একটা অধ্যায় আমি সিলেক্ট করে দিচ্ছি এবং ওই অধ্যায় থেকে দেখো টপিক অ্যানালাইসিস তোমাকে যখন আমি দিব যে এই টপিকগুলো তুমি ভালো করে পড়ে ফেলো, তখন তোমার কি হবে, পড়ার প্রতি একটা আগ্রহ আসবে। না, আমার এই অধ্যায় থেকে এই টপিকগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসছে, আমি বুঝি। আর তুমি যদি না জানো ভাই, তোমাকে এতগুলো বই দিয়ে দিলাম, তুমি বুঝতেইছো না যে কোন টপিক থেকে আসলে প্রশ্ন আসছে এবং আমার কিভাবে পড়া উচিত, তখন তোমার পড়াটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তখন তোমার সময় বেশি লাগবে। আর যখন তুমি এভাবে অ্যানালাইসিস করে পড়বা, তোমার সঠিক স্ট্র্যাটেজি থাকবে, তোমার সময়টা কম লাগবে এবং তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারবা। তো এই জন্য বললাম, তো যারা অগোছালো আছে একটা রুটিনটা ফলো করো। ঠিক আছে, রুটিন ফলো করবা এবং এই টার্গেট ফিল আপ করো। এখন প্রশ্ন হতো ভাই কয় ঘন্টা পড়বো? দেখো, পড়ার টাইম লিমিটেশন নাই, অ্যাডমিশনে কোনো লিমিটেশন নাই। তোমার যদি কোনো কাজ কাম না থাকে, তো খাওয়া দাওয়া ঘুম এগুলো বাদে বাকি সময়টা টেবিলে বসে থাকো। কিছু পড়ার না পড়ো, টেবিলের সামনে বইটা খুলে রাখো, যে চোখ পড়লে তো অ্যাটলিস্ট একটা কিছু ধরো জানবা। তো এই কাজটা করো ভাই, টেবিলে বসে থাকো, পড়াশোনাটা স্টার্ট করো। দেখো কোনো একটা কাজ আমাদের স্টার্ট করতে কিন্তু গড়িমসি ভাবটা আসে, যে আজ করবো না, কাল করবো, একটু পরে করবো, এই আসরের পরে করবো, নামাজ পড়ে করবো, রাতে করবো। তো এই যে এই জিনিসগুলো অজুহাত গুলা তোমার কিন্তু পড়াশোনা শুরু করতে দেয় না, যে কোনো কাজই তুমি দেখবে শুরু করতে পারবো না। বাট তুমি যখন একটা শুরু করে দাও, কনসিস্টেন্ট থাকো, তখন কিন্তু কাজটা সুন্দর মতো শেষ হয়ে যায়। তো তোমাদের প্রিপারেশন যদি এখনো অগোছালো থেকে থাকে, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছে, দেখো গত বছর সেকেন্ড টাইমার একজন ফার্স্ট হয়েছে, তার আগের বছর সেকেন্ড টাইমার একজন ফার্স্ট, কেন? কারণ তাদের অধ্যবসায়, তাদের কনসিস্টেন্সি, তারা কিন্তু কনসিস্টেন্ট ছিল, রুটিন ওয়াইজ পড়াশোনা করছে, তাদের টার্গেট ফিল আপ করার না পর্যন্ত তারা কিন্তু পড়াশোনা অফ করে নাই। তো তুমি যখন কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছ ভাই, তোমাকে ওইটার মতো অবশ্যই একটা হার্ডওয়ার্ক করতে হবে, তাছাড়া তুমি তো পারবা না। এর জন্য তোমার ডেইলি রুটিনে যে টার্গেটটা থাকবে, ওই টার্গেটটা তোমার যত ঘন্টায় হোক না কেন, তুমি ওই টার্গেটটা ফিল আপ করবা। সাপোজ ভাবতেছো আজকে আমি ভেক্টর পড়বো, তো ওই ভেক্টর থেকে আমি কি কি পড়বো? ভেক্টর থেকে আমি আমাদের কৃষি গুচ্ছে যে কোশ্চেন ব্যাংকটা সেটা তো সলভ করবো, পাশাপাশি ভার্সিটি এন্টার কোশ্চেন ব্যাংকটা আমি সলভ করবো। তো এই দুইটা সলভ না হওয়া পর্যন্ত তুমি উঠবা না, এই দুইটা সলভ না হওয়া পর্যন্ত তুমি উঠবা না। তো এই জন্য তোমাকে টার্গেটটা ফিক্স রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা বলি যে একটা রুটিন ওয়াইজ তুমি আগাও। এই রুটিনে তুমি যেহেতু এক্সাম দিবা, তো তোমার পড়াশোনার প্রতি একটা টান থাকবে, যে আমি পড়তেছি, পরে আমি এক্সামটা দিই, লাইভ এক্সামটা দিই, বাকিদের মধ্যে আমি কত পজিশন করলাম, বাকিদের থেকে আমি কত ভালো করলাম। তো এই যে এই উৎসাহটা, এটা তোমার কিন্তু অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, তো যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা, তারা খুব দ্রুত এক্সামের সাথে যুক্ত হয়ে যাও, কারণ 25 তারিখ থেকে আমরা এক্সাম শুরু করে দিব। আর একটা ডিসকাউন্ট আবার কিন্তু এখানে চলতেছে। ওকে, নেক্সট আসো মেন বই। মেন বই, তো এখন বলতে পারো মেন বই ভাই সব কি পড়া লাগবে? না ভাই, মেন বই কোন কোন সাবজেক্ট পড়ো? মেন বই তুমি বায়োলজিটা একটু দেখার চেষ্টা করো। ঠিক আছে, বায়োলজি অ্যাটলিস্ট কিছু না হলে বায়োলজি আর কেমিস্ট্রি পার্টের ক্ষেত্রে তুমি বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে, অনুশীলনের প্রশ্নগুলো তুমি দেখে যাবা। ঠিক আছে, তো মেন বইটা বায়োলজির ক্ষেত্রে কেন বললাম, বেশ কিছু প্রশ্ন আসে কৃষিগুচ্ছে, যেগুলো শুধুমাত্র কৃষিগুচ্ছে আসে। ঠিক আছে, তো ওই টপিকগুলো একটু বই থেকে দেখে নিবা, ওই টপিকগুলো বই থেকে দেখে নিবা। তো আমি বারবার বলি যে তোমার যদি মেন বইটা ভালো করে পড়া না থাকে বা যদি সাহস না পাও, সেক্ষেত্রে বই বাদ দিয়ে তুমি যে কোনো একটা সহায়ক বই পড়তে পারো, যেখানে ওই টপিক গুলো আছে। যেমন আমি কৃষিগুচ্ছ এক্সাম বেসটা অ্যানালাইসিস করলাম, একটা টপিক আমি পাইলাম, তো ওই টপিকটা যদি আমার একটা সহায়ক বই থেকে থাকে, সাপোজ বায়োলজি বিচিত্রা বা যে কোনো বই, ওইখান থেকে পড়ে নেও। কারণ অনেকে বায়োলজি বইটা আসলে পড়তে চাও না, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, ওরা আবার এদিক দিয়ে আগায় থাকে, দেখবা কৃষিগুচ্ছরা টপ করে বা ভালো একটা পজিশন চান্স পায়, তারা কিন্তু বায়োলজিতে অনেক ভালো, বায়োলজি এবং কেমিস্ট্রিতে। তো আমি দেখো দুইটা সাবজেক্ট, যে কোনো দুইটা সাবজেক্ট তুমি যদি ভালো করতে পারো, দেখো বায়োলজি কেমিস্ট্রি 30+20 মানে এখানে কিন্তু 50 মার্ক, আর ইংলিশে তোমার 10 আছে। তো যারা মেডিকেল প্রিপারেশন নিবে তাদের কিন্তু 60 মার্ক কমন থাকে, মানে খুব ভালো একটা প্রিপারেশন। দেন ফিজিক্সের যে থিওরি প্রশ্নগুলো, মনে করো 25টা প্রশ্ন, তারপরে 10টা প্রশ্ন তো থিওরি আসবে, তো ওদিকে মোটামুটি দেখি 70 মার্কটা ভালো একটা আয়ত থাকে। তো এইটা যদি কেউ ভালো করে পড়তে পারে, তার কিন্তু চান্স হয়ে যায়। তো মেডিকেলের পরবর্তীতে মানে ফার্স্ট চয়েস হয়ে যায় যাবে ডিএমএড এবং হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। কেন? কারণ এখানে কিন্তু বায়োলজি একটা ভালো মার্ক আছে।
তো তুমি অবশ্যই বায়োলজি পার্টটা দেখবা, কারণ বায়োলজি পার্টে কিন্তু কম্পিটিশনটা বেশি হবে। তো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো, তো মেডিকেল একটা যে প্রিপারেশন নেবে তার থেকে তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে আসছো, কারণ সে বই ভালো করে পড়ে আসছে। তো তুমি কি চেষ্টা করবা, বইটা পড়ার, ওই যে টপিক গুলো আছে সিলেক্টেড টপিক ওইগুলো পড়বা। যেমন আমাদের এক্সামের আমি যে টপিক গুলো তোমাদের দিয়ে দিব বায়োলজি, ওইটার আগে তুমি বায়োলজি বইটা দেখলা বা একটা সহায় বই থেকে টপিকগুলো ক্লিয়ার করে নিলা। যদি পারো দেখবা যে প্রিপারেশনটা তোমার সুন্দর মতো গুছাই হয়ে যাবে। এখন তোমার ভয় লাগতে পারে, ভাই আমার সিলেবাসটা অনেক বড়, আমি কিভাবে শুরু করবো, আমার সিলেবাস শেষ হবে কিনা। ভাই তুমি জাস্ট শুরু করো, শুরু করো, রেগুলার থাকো, কনসিস্টেন্টলি প্রিপারেশন নিয়ে যাও, দেখবা যে একসময় খুব ভালো মতো শেষ হয়ে গেছে এবং সিলেবাসটা তুমি খুব সুন্দর মতো গুছাই ফেলছো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, যথেষ্ট সময় আছে যদি তুমি কাজে লাগাইতে পারো। ঠিক আছে, এই সময়টাই দেখো সবাই কিন্তু সেম সময়টাই পাচ্ছে। ঠিক আছে, বাট কেউ হয়তো আগে শুরু করছে, সে তোমার থেকে আগে গেছে। বাট তুমিও যদি এখন থেকে ভালো করে শুরু করে দাও, সময়গুলো নষ্ট না করো, ডেইলি টার্গেটটা ভালো করে ফিল আপ করো, তোমারও কিন্তু প্রিপারেশন নেওয়াটা সম্ভব এবং তুমি কিন্তু টপও করতে পারবে। শুধু চান্স না, বাকৃবিতে কৃষি, ফিশারিজ, ডিভিএম এরকম টপ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি কিন্তু পড়ার সুযোগ পাবা, যদি তোমার মধ্যে ইফোর্ট দেওয়ার মতো মনোভাব থাকে। সবাই পরিশ্রম করে তুমি কিন্তু চাইলে নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারবা। তো যারা এখনো অগোছালো আগাচ্ছ, তুমি শুরু করে দাও। ঠিক আছে, শুরু করে দাও। কোশ্চিন ব্যাংক একটা কালেক্ট করো, নেটওয়ার্ক কোশ্চিন ব্যাংকটা তুমি দেখতে পারো, কোশ্চিন ব্যাংক কালেক্ট করবা। আর ভার্সিটি এমটের কোশ্চিন ব্যাংকটা ঢাবির প্রশ্ন ব্যাংক, রাবির প্রশ্ন ব্যাংক, জাবির প্রশ্ন ব্যাংক, এই প্রশ্নগুলো একটু দেখে যাবা। তাহলে দেখবা যে অনেক প্রশ্ন তোমার রিপিটেড আসবে। অ্যাটলিস্ট চেষ্টা করবা যে রিপিটেড যে টপিকগুলো আছে সেগুলো যেন আমার ভুল না হয়। কারণ আমি বললাম যে তুমি যদি 50 থেকে 60 মার্ক এনশিওর করতে পারো 100-র মধ্যে, তোমার খুব ভালো মতো চান্স হয়ে যাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এটা করো এবং রুটিন ওয়াইজ টার্গেট প্রিপারেশন শুরু করে দাও। আর মেইন বই থেকে বায়োলজি, কেমিস্ট্রি এই পার্টগুলো একটু দেখে নেবে। ফিজিক্সের ক্ষেত্রে তুমি কোশ্চিন ব্যাংকটা দেখলে হয়ে যাবে, ম্যাথের ক্ষেত্রে তোমার কোশ্চিন ব্যাংকটা দেখে টাইপগুলো পড়লেই ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো এইভাবে তুমি প্রসিজার শুরু করো। শূন্য থেকে যারা শুরু করতে চাচ্ছ প্রিপারেশনটা শুরু করে দাও। ঠিক আছে, কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করো, ঘাটাঘাটি করো, এন্ড টপিক গুলো থেকে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করো। এভাবে ইনশাআল্লাহ তুমি পারবা। তো কৃষিগুচ্ছ রিলেটেড আমরা টপিক অ্যানালাইসিস, সাজেশন এগুলো আমরা দিয়ে থাকবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল আপডেটের জন্য। ওকে, আর যারা আমাদের এক্সামের সাথে যুক্ত হতে চাও, এটা তোমার জন্য ভালো হবে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।